শুধু আমি না, ক্রিকেটটা যারা ফলো করছেন, বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট, প্রথম টেস্টে বড় আক্ষেপ বা আফসোসের নামটা কি ছিল? নাহিদ রানা। কেন তাকে প্রথম একাদশে নেওয়া হয়নি? ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ খেলতে গিয়েছে, যেখানে পেসাররা অসাধারণ একটা অ্যাডভান্টেজ পেয়ে যান। পেসারদের স্বর্গরাজ্য যাকে বলা হয়, সেই জায়গাটায় গিয়ে বাংলাদেশ নাহিদ রানার মতো সবচাইতে গতিসম্পন্ন বোলারকে খেলায়নি। বিশাল বড় আফসোসের কথা ছিল সেটা, এবং আগের ভিডিওগুলোতেও সে একই কথাই বলেছিলাম। তবে দ্বিতীয় টেস্টে যখন নাহিদ রানা প্রথম একাদশে জায়গা পেলেন, তখন মনে হয়েছিল তিনি কোনো না কোনোভাবে ইম্প্যাক্ট রাখবেন। এবং মরে যাওয়া একটা ম্যাচ, যেখানে খুবই ধীরগতিতে খেলা হচ্ছিল, প্রায় মৃতপ্রায় একটা টেস্ট ম্যাচে জীবন ফিরিয়ে এনেছেন নাহিদ রানা তার গতি দিয়ে। অসাধারণ একটা বোলিং স্পেল করেছেন তৃতীয় দিনের প্রথম দিক থেকে, এবং নাহিদ রানার এই গতির ঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। নাহিদ রানা তার টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং ফিগারটা তুলে নিয়েছেন। 61 রানে পাঁচটা উইকেট তুলেছেন নাহিদ রানা। প্রথমবারের মতো টেস্টে 5 তিনি পেয়েছেন। এবং নাহিদ রানা এই প্রসেসে শুধুমাত্র উইকেট যে তুলেছেন সেটাও নয়, কেমার রোচকে যিনি একের পর এক যেভাবে বাউন্সার দিয়ে কুপকাত করেছেন, তার শরীরে 2বার বল লাগিয়েছেন, সেটাতে করে একটা ইঞ্জুরিতেও পড়ে গেছেন কেমার রোচ। ডেফিনেটলি আমরা কারো ইঞ্জুরি চাই না সেভাবে, তবে অ্যাগ্রেসিভ বোলিং এর যে নমুনা সেটা নাহিদ রানা দেখিয়েছেন, এবং সেটার কারণে ওয়েস্ট ইন্ডিজ যখন বল করতে আসে তখন কিন্তু কেমার রোচ ঠিকভাবে বল করতেও পারেননি ইঞ্জুরির কারণে। মাত্র 5 ওভারই তিনি বল করতে পেরেছেন। যাই হোক, সে ব্যাপারটা পাশ কাটিয়ে যাই, ধীরগতির খেলার কথা বলছিলাম। প্রথম দিনে বাংলাদেশ বৃষ্টিবিঘ্নিত একটা দিন ছিল, এবং সেখানে বাংলাদেশ ব্যাট করেছিল 37 ওভারের মতো। তারা রান তুলেছিল মাত্র 69 রান, এবং অ্যাভারেজ রান স্কোরিং রেটটা ছিল হচ্ছে 2.3। দ্বিতীয় দিনের কথায় যাই, বাংলাদেশ অল আউট হয়ে যায় দ্বিতীয় দিনে। 164 রান করে তারা অল আউট হয়, এবং তারপর ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নামে 70 রান করেছিল তারা, 1 উইকেট হারিয়ে। সেভাবেই দ্বিতীয় দিনটা শেষ হয়। তো সব মিলিয়ে দ্বিতীয় দিনে 78 ওভার 5 বলার খেলা হয়েছিল, 165 রান হয়েছিল, এবং সব মিলিয়ে পড়েছিল 9টা উইকেট। সেই দিনও ইকোনমি রেটটা আরো কম, অর্থাৎ যেই রান রেটটার কথা বলছি, রান রেটটা আরো কম, 2.1। অর্থাৎ প্রথম 2 দিন যখন খেলা হয়েছে, যে ধীরগতির ব্যাটিং করেছেন দুই দলের ব্যাটাররা, দেখে কিন্তু মনে হচ্ছিল এখানে আসলে রান করা সম্ভবই না। এই ধরনের উইকেটে কি অ্যাপ্রোচে ব্যাট করতে হবে, আমার কাছে মনে হয়েছে দুই টিমই সেটা মিস আউট করে গিয়েছিল। তৃতীয় দিনে যখন আসে ওয়েস্ট ইন্ডিজ, তারা ডেফিনেটলি 94 রানে পিছিয়ে ছিল, 71 উইকেটে সেভাবে তারা শুরু করে, এবং নিশ্চিতভাবে চিন্তা করছিল তৃতীয় দিনটা ধীরগতিতে হোক, খুব জলদি ব্যাটিং করে হোক, দিনটা তারা ব্যাটিং করে পার করে দিতে চায়, এবং বাংলাদেশের যেই 164 আছে সেটাকে পার করে একটা লিড তারা নিতে চায়। তবে সেটা আর হতে দিলেন কোথায় নাহিদ রানা। শুরু থেকেই একের পর এক উইকেট তুলে নিয়েছেন তিনি, এবং যেভাবে ভড়কে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার, টপ অর্ডারকে, দেখার মতো ছিল, অসাধারণ ছিল। এবং শেষ পর্যন্ত বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে মাত্র 146 রানেই অল আউট করে দিতে সক্ষম হয়। তার মানে 18 রানের একটা লিড বাংলাদেশ পেয়েছে 164 রান করেও। তারা কিন্তু 18 রানের একটা লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নামে, এবং নাহিদ রানার 5 উইকেটের পাশাপাশি অবশ্যই বলতে হবে ম্যাচের বা ইনিংসের বিভিন্ন ফেজে বাংলাদেশের পেসাররা দারুণ করেছেন। তাসকিন আহমেদ খুব সময় উপযোগী একটা উইকেট তুলেছেন অ্যাথেনেজের। হাসান মাহমুদ যখন শেষ দিকে আসলেন, তিনিও কিন্তু 2টো উইকেট পেয়েছেন অসাধারণ 2টো ডেলিভারি দিয়ে। এবং মিরাজের কথা বলতে হবে, অ্যাজ এ ক্যাপ্টেন তিনি যে ধরনের ফিল্ড সেট আপ করেছিলেন, যেভাবে এক একজন ব্যাটারকে সেট আপ করেছিলেন, দেখে বোঝাই যাচ্ছিল এটা অ্যানালাইসিসের ফসল, এবং প্রত্যেকটা ব্যাটারকে কিভাবে আউট করতে হবে সেটার ব্যাপারে একটা চিন্তা ভাবনা ডেফিনেটলি টিম ম্যানেজমেন্টের ছিল, এবং সেটা রিফ্লেকশন আমরা দেখেছি ফিল্ড সেট আপে, এবং সেটা রিফ্লেকশনটা ক্যাচিং এও আমরা দেখেছি। খুব ভালো পারফরমেন্স বাংলাদেশের ওভারঅল অন দ্য ফিল্ড, এবং একটা রিভিউ তারা নিয়েছিল, সেটাতেও তারা সফল হয়েছে। একটা এজ হয়েছিল ডাউন দ্য লেগ, একটা ফ্লিক শট খেলার চেষ্টা করছিলেন একজন ব্যাটার কানায় লেগেছিল কিনা, আম্পায়ার শুরুতে নট আউট দিয়েছেন। বাংলাদেশ রিভিউ নিয়ে যখন সফল হয়েছে, উচ্ছ্বাসটা ছিল দেখার মতো, কারণ সাধারণত বাংলাদেশ আম্পায়ারের যে সিদ্ধান্ত সেটা ওভারটার্ন করতে খুবই কষ্ট হয়, এবং রিভিউ নিয়ে বেশ খানিকটা সমস্যায় বাংলাদেশ ভুগেছে ইদানিং কালে। যাই হোক, ওয়েস্ট ইন্ডিজ 146 রানে অল আউট, 18 রানের লিড বাংলাদেশের। এখান থেকে কোথায় যেতে পারে? বাংলাদেশ ব্যাট করতে নামার সঙ্গে সঙ্গে 0 রানেই মাহমুদুল হাসান জয় আউট। তখন কিন্তু মনে হচ্ছিল আবারও কি সেই দুঃসহ স্মৃতিটা ফিরে আসবে কিনা, আবারও সেই হতশ্রী ব্যাটিং পারফরমেন্স আমরা বাংলাদেশের দেখবো কিনা। তবে এই যাত্রায় অন্য একটা পরিকল্পনা নিয়ে নেমেছিলেন বাংলাদেশের ব্যাটাররা। প্রত্যেক ব্যাটারই বলতে হবে অ্যাটাকিং মাইন্ডসেটে খেলা শুরু করেছেন, এবং এর মধ্যে একটা সমস্যা বাংলাদেশ পড়েছিল মমিনুল হক, যাকে 3 নম্বরে নামার কথা ছিল। অসুস্থতার কারণে মমিনুল হক তিনি নামতে পারেননি, এবং এখনো পর্যন্ত তিনি নামেননি। 3 নম্বরে দীপুকে পাঠানো হয়েছিল ব্যাট করতে। নেমেই কাউন্টার অ্যাটাক শুরু করলেন, একের পর এক বড় বড় শট খেলার চেষ্টা, এবং সেখানে জেডন সিলস, আমরা যদি বলি শামার জোসেফ, আলজারি জোসেফ, যারাই বল করতে আসছিলেন সবাইকে তিনি আক্রমণ করেছেন। 28 রান করেছেন 25 বল থেকে, 100-র উপর স্ট্রাইক রেটে। আউট হয়ে যাওয়ার আগ পর্যন্ত দীপু কাউন্টার অ্যাটাক মোডে চলে গিয়েছিলেন, রীতিমতো বোলারদের তাদের লাইন লেন্থে সেট হতে দেননি।
এবং সেই পথ পরিক্রমায় 4 নম্বরে ব্যাট করতে আসা মেহেদী হাসান মিরাজ তিনিও আবারও সেই 40+ রান করলেন বাংলাদেশের পক্ষে এখনো পর্যন্ত এই ইনিংসের হাইয়েস্ট রান। সেই রানটা তিনি করেছেন। সাদমান এক প্রান্তে ধরে রেখেছিলেন অ্যাজ এন ওপেনার, তিনিও 40+ একটা রান করেছেন এবং লিটন দাস নেমে করলেন 25টা রান। তারপর জাকের আলী অনেক অপরাজিত আছেন 29 রানে। অর্থাৎ প্রত্যেক ব্যাটারই কিছু না কিছু কন্ট্রিবিউট করে দিয়েছেন। একেবারে জয় আউট হওয়ার পর থেকে দ্বিতীয় উইকেট জুটি থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাটার কিছু না কিছু একটা কন্ট্রিবিউট করেছেন এবং সেই কারণে বাংলাদেশ শেষ পর্যন্ত যখন 41 ওভার 4 বল খেলে দিনটা শেষ করে তাদের ইনিংসে, রানটা গিয়ে দাঁড়ায় 193 5 উইকেটে। এবং এখনো কিন্তু ডাগ আউটে মমিনুল হক রয়েছেন, যিনি এখনো পর্যন্ত নামেননি। অর্থাৎ একজন প্রতিষ্ঠিত ব্যাটার বাকি আছে বাংলাদেশে। অপরাজিত দুই ব্যাটার ছিলেন জাকের আলী অনিক এবং তাইজুল ইসলাম। বাংলাদেশের লিড 211 রানের। এখন ডে 4-এ এসে বাংলাদেশ কিন্তু একটা স্বপ্ন দেখতেই পারে, লিডটাকে যদি কোনো মতে 250-এর উপর তারা নিয়ে যেতে পারে, সেখান থেকে আসলে ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলা সম্ভব। কারণ জামাইকার এই উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাট করে 211 রান করে জিততে পারেনি কোনো দল। অর্থাৎ বাংলাদেশ যদি এই মুহূর্তে অল আউট হয়ে যায়, ওয়েস্ট ইন্ডিজের সামনে 212 রানের টার্গেটও যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে একটা রেকর্ড রান চেস করতে হবে এই ম্যাচটা জিততে হলে, এবং কাজটা মোটেও সহজ হবে না। কিছু টার্নের লক্ষণ আমরা দেখেছি উইকেটে, এবং পেস বোলাররা তো সুবিধা পেয়েই গেছেন সবসময়। সুতরাং ইট উইল বি আ ভেরি টাফ আস্ক ফর ওয়েস্ট ইন্ডিজ। এবং বাংলাদেশ হঠাৎ করেই তৃতীয় দিনে এসে একটা ধীর গতির মরা ম্যাচকে জীবিত করে তুলেছেন, মূলত নাহিদ রানা এবং ব্যাটারদের অ্যাটাকিং মাইন্ডসেটের কারণে। আপনারা রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।